নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে বাঙালির নজরুল চর্চা শিরোনামের যে ধারাবাহিক আলোচনা চক্র আমরা এ যাবৎকাল চলে করে আসছি। আজকে তার একটি গুরুত্বপূর্ণ দিন। তার দুটি বিশেষ কারণ এখানে রয়েছে। আমরা এ যাবৎকাল প্রায় ১২টিরও বেশি পর্ব করে এসেছি। এবং আজকে আমরা যাকে নিয়ে এই অনুষ্ঠান করছি, আপনারা জানেন যে তিনি কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন। নজরুল গবেষক, প্রখ্যাত নজরুল গবেষক আজহারউদ্দিন খান। আমরা তার স্মরণে এক প্রকার অনুষ্ঠান করছি এবং একই সঙ্গে বাঙালি নজরুল চর্চা শিরোনামে যেহেতু আমরা একটি পর্ব আয়োজন করে আসছি এতদিন, ফলে তারও একটি মুহূর্ত এখানে আমরা সংযুক্ত করতে পেরেছি। আমাদের মধ্যে আজকে এই বক্তব্য যিনি প্রদান করবেন, আমরা তাকে অবগাহনে প্রথমবারের জন্য স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই ডক্টর শ্রীতম মজুমদার, বাংলা বিভাগ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। আমরা অবগাহনে তাকে আন্তরিক স্বাগত জানাই। হ্যাঁ, আমরা আমাদের এটি একটি নিয়মের মধ্যেই রয়েছে যে বক্তা যিনি আমাদের আসেন তার সঙ্গে প্রাথমিকভাবে অবগাহনে যা দর্শক এবং শ্রোতা রয়েছে তাদের পরিচিতি করিয়ে দেওয়ার। তো আমরা দর্শকের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে শ্রীতম মজুমদার তিনি তার স্নাতক পড়াশোনা করেন রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজ, মুর্শিদাবাদ, এবং স্নাতকোত্তর পর্বের যে পড়াশোনা সেটি তিলকা মাঝি ভাগলপুর বিশ্ববিদ্যালয় থেকে করেন। তারপর গবেষণা পর্বের যে পড়াশোনা এবং সম্মাননা তিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, বারাণসী, উত্তরপ্রদেশ থেকে সম্পন্ন করেন। অন্যতম গবেষণার তার বিষয় কালকুট সাহিত্য এবং আগ্রহের জায়গা বাংলা উপন্যাস। এছাড়াও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে ধারাবাহিক নজরুল চর্চা এক প্রকার যে প্রয়াস এবং প্রকল্প রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে, শ্রীতমদা সেই চর্চার মধ্যেও নিজেকে সংযুক্ত রেখেছেন এবং আমার অত্যন্ত আনন্দবোধ হচ্ছে এই ভেবে যে আজহারউদ্দিন খান সম্পর্কে তার যে আগ্রহ এবং পড়াশোনা, তার একটি বড় প্রকল্প তিনি সম্পন্ন করেছেন। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অন্যতম অধ্যাপক ডক্টর মোনালিসা দাসের সঙ্গে একত্রিত হয়ে আমরা শ্রীতমদাকে আবারও স্বাগত জানিয়ে তার আজকের যে মূল আলোচনা পর্ব সেই আলোচনা পর্বে প্রবেশ করব এবং আমার মনে হয় যে কিছু আমাদের ছবি আজহারউদ্দিন খানের কে নিয়ে আমরা দেখাবো। শ্রীতমদা আলোচনার ভেতরে যখন সেটি দেখাতে বলবেন আমরা স্ক্রিন শেয়ার করতে পারবো। হ্যাঁ, শ্রীতমদা আপনি তাহলে আরম্ভ করুন। আচ্ছা, নমস্কার। আজকের অনুষ্ঠানে উপস্থিত গুণীজন, শ্রদ্ধেয়জন, প্রীতিভাজন এবং সকল উপস্থিত যারা রয়েছেন প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানের আয়োজক শ্রীমান অরিন্দ্রজিৎ ব্যানার্জিকে। অরিন্দ্রজিৎ আমাদের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের গবেষক ছাত্র। সাহিত্য ও সঙ্গীত এবং নানাবিধ কর্মকাণ্ডে মত্ত এই মানুষটির প্রতি আমার একটি আন্তরিক শুভেচ্ছা রইল। আমি আশা করছি আপনি এইভাবে এগিয়ে যাবেন। অরিন্দ্রজিতের সঙ্গে ধন্যবাদ জানাই এই অবগাহন পত্রিকার ফেসবুক পেজকে। এই ফেসবুক পেজের মাধ্যমে যারা এখন রয়েছেন বা একটু পর যারা জয়েন হবেন প্রত্যেককে। নজরুল গবেষক আজহারউদ্দিন খান এবং তার নজরুল চর্চা বিষয়ে বলার জন্য আমি ডাক পেয়েছি। এই বিষয়টি আমার বেশ ভালো লেগেছে। তার অন্যতম একটি কারণ হচ্ছে আমরা সবসময় মূল ব্যক্তি মানুষকে নিয়ে চর্চা করি,
মূল ব্যক্তি মানুষের সৃষ্টি নিয়ে চর্চা করি, কিন্তু একটু যদি ভেবে দেখি যে এই মূল ব্যক্তি মানুষদের নিয়ে যারা চর্চা করছেন তাদের নিয়ে এই যে সৃষ্ট সাহিত্যের যে সমালোচনা নিয়ে কাজের যে জায়গাটা, এই আলোচনাটা কিন্তু বা তাদেরকে নিয়ে আলোচনাটা কিন্তু তেমন হয় না। ফলত কাজী নজরুল ইসলামকে নিয়ে অনেক কর্মকাণ্ড এসছে, হয়ে চলছে, ভবিষ্যতে হবে, কিন্তু এই নজরুল গবেষক এদের কর্মকাণ্ড নিয়েও কিন্তু করার জায়গা রয়েছে। তাই যখন অরিন্দজিতের থেকে এই রকম একটা বলার জায়গাটা পাই, আমার বেশ ভালো লাগে। একটা বিষয় কি রয়েছে যে এই নজরুল গবেষক যারা রয়েছেন তাদের নিয়ে কাজের যে জায়গাটা, এই কাজের জায়গাটা থেকে কি হয় যে আমরা তাদের বইয়ের রেফারেন্স নিই, তাদের বইয়ের উদ্ধৃতিগুলোকে আমরা আমাদের লেখাপত্রের মধ্যে কাজে লাগাই। তারা ওই উদ্ধৃতির মধ্যেই থেকে যান, ধীরে ধীরে বিস্তৃত পায় হয়ে যান, কয়েকজন মাত্র টিকে থাকেন। তাই এই প্রয়াসটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই বিস্তৃত পাই গবেষকদের পরিচয় করানোর কিন্তু প্রয়োজন আছে, তাদের কাজের মূল্যায়ন হওয়ার প্রয়োজন আছে, তবেই তো আগামী দিনের গবেষকেরা কাজে উৎসাহী হবেন। যথার্থ মূল্যায়নেই আগামীর গবেষকেরা কর্মবীর হতে চাইবেন। তাই এই গবেষকদের নিয়ে কাজ হোক, গবেষকদের লেখালেখি নিয়ে কাজ হোক, তাদের বইপত্র নিয়ে কাজ হোক। তাই এই অবগাহন সাহিত্য পত্রিকা এবং অরিন্দজিৎকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এমন একটি বিষয় আমাকে দেওয়ার জন্য, বলার জন্য। গত 4 বছর ধরে নজরুল চর্চার সঙ্গে যুক্ত রয়েছি, কাজকর্ম করার সুযোগ পাচ্ছি। আজকে সেই কাজেরই একটি অংশ নিয়ে বলার সুযোগ হয়েছে। নজরুল চর্চার সঙ্গে যুক্ত হওয়ার প্রসঙ্গটা না বললেই নয়। সেটা হলো যে বাংলাদেশ মঞ্জুরি কমিশনের পৃষ্ঠপোষকতায় একটি গবেষণা প্রকল্প, এবং সেই গবেষণা প্রকল্পের আমি সহকারী গবেষক হিসাবে কাজ করার সুযোগ পেয়েছিলাম, এবং কাজের সূত্রে ভারত, বাংলাদেশ নানা গ্রন্থাগার ব্যবহার করেছি। অনেক নজরুল গবেষক বিদ্বজ্জনের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। কাজ করতে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ে কৌতূহলী হয়েছি, অনেক জ্ঞান লাভ করেছি, সমৃদ্ধ হয়েছি। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের নজরুল চর্চা এই শীর্ষক যে গবেষণা প্রকল্প, এই প্রকল্পের গবেষণা সমন্বয়ক হিসাবে ছিলেন অধ্যাপক খালেদ হোসাইন স্যার, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, বাংলাদেশ, এবং কার্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোনালিসা দাস। এই দুই অধ্যাপককে আমি ধন্যবাদ জানাই, কারণ নজরুল চর্চার হাতেখড়ি তাদের হাত ধরেই। তাদের সুপরামর্শ ও নির্দেশ দানে গবেষণা প্রকল্পটি বাংলাদেশ মঞ্জুরি কমিশনের জমা পড়েছে এবং খুব শীঘ্রই প্রকাশের পথে রয়েছে। আজকে আজহারউদ্দিন খানের নজরুল চর্চা এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমেই আমাদের যে জায়গাটা ধরার প্রয়োজন, সেটা হলো নজরুল সাহিত্যের সমালোচনার গোড়ার দিকটা। এইটা একটু বলে নি, তারপর নজরুল গবেষক আজহারউদ্দিন খান প্রসঙ্গ বা তার নজরুল চর্চা নিয়ে বলবো। আজকের আলোচনা পর্বের মধ্যে আমরা দেখছি যে এই বিষয়টা যখন আলোচনা করছি তখন ওই যে মূল ব্যক্তি মানুষ যে কথাটা দিয়ে আজকে বলাটা শুরু করলাম, তিনি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম অবিভক্ত ভারতের তথা বঙ্গভূমির বিশিষ্ট গুরুত্বপূর্ণ কবি। বাঙালি কবিদের মধ্যে তিনি
মহাযুদ্ধের সঙ্গে সংযোগের সূত্রে রাজনৈতিক ঐতিহাসিক বাতাবরণের সঙ্গে পরিচিত হয়েছিলেন। এবং যে সময়টা যুদ্ধ চলছে, ওই চলাকালীনই 1918 খ্রিস্টাব্দের মধ্যেই তার লেখা গল্প, তার লেখা কবিতা, এগুলো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকছে। যুদ্ধ শেষে নজরুল ফিরছেন কলকাতায় এবং 1921 খ্রিস্টাব্দের মধ্যেই তিনি কবি হিসাবে কিন্তু সাড়া ফেলে দিচ্ছেন, প্রতিষ্ঠা অর্জন করছেন। তার কবিতায় পাঠক যৌবনকে খুঁজে পাচ্ছে, স্বাধীনতার আকাঙ্ক্ষা অনুভব করছে। নবীনেরা সেই যুগের প্রত্যাশায় ডাক দিচ্ছে এবং ভারতীয় সংস্কৃতির সমন্বয় যেভাবে অনুভূত হয়েছিল তা কিন্তু নজরুলের লেখনী দিয়েই সমস্ত বাঙালি পাঠকের চিত্তে ধরা দিয়েছিল। এই সমস্ত কারণ, আরো নানাবিধ কারণ, এই বিভিন্ন কারণে নজরুলের জনপ্রিয়তা বিপুল ছিল। তাহলে জনপ্রিয়তা যার আছে তার সমালোচনাও আছে। হ্যাঁ, সমালোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। সমালোচনার একটা কারণ হলো যে সাম্প্রদায়িক রক্ষণশীলতার মনোভাবের দিক থেকে অনেকেই তার কবিতাকে পছন্দ করেননি। সমালোচনার আরেকটি কারণ তার কবিতার ভাষার যে বিভিন্ন ধরনের শব্দের প্রয়োগ, কথ্য চলিত বাকভঙ্গির পরিগ্রহণ, ওই সময়ের অনেক পাঠকের কাছে বোধগম্য হয়নি। সহজভাবে পেয়ে ওঠার যে জায়গাটা সেটা হয়নি। কাজী নজরুল ইসলাম কিন্তু এই প্রথম থেকেই বহু পাঠক এবং আলোচক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন তার এই লেখনী সত্তার দুটো যে কারণে কথা বললাম সেই দিক থেকে। সেই প্রথম জীবন থেকে শুরু করে বর্তমানে তার জন্মের 122 বছর, এই 2021 যদি ধরি তাহলে 122 বছর দাঁড়াচ্ছে। এই 122 বছরের পরেও তাকে নিয়ে কিন্তু চর্চা হচ্ছে। এই চর্চাটা আসানসোলে হচ্ছে, এই চর্চা পশ্চিমবঙ্গে হচ্ছে, এই চর্চা ভারতের ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে গিয়ে বাংলাদেশে হচ্ছে। এই চর্চা বহির্বঙ্গেও ছড়িয়ে পড়েছে। দিন দিন এই চর্চা বাড়ছে, বই কমছে না। তাই স্বাধীনতার পর দুই বঙ্গের এই যে সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি যখন আলাদা হয়ে যাচ্ছে, আমরা তখন নজরুলকে পাচ্ছি তিনি কর্ম অক্ষম ব্যক্তি হিসাবে। নজরুল তখন জীবিত থাকলেও সৃষ্টিশীল ছিলেন না, ফলে তার সাহিত্যকে নজরুল গবেষক, নজরুল অনুগামীরা নানা রকম অ্যাঙ্গেল থেকে দেখতে শুরু করে। নজরুল সাহিত্যের যে সমালোচনা শুরু হয়েছিল সেটি প্রথম হয়েছিল মুসলিম ভারত পত্রিকায় 1927 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় মহিতলাল মজুমদারের লেখা একটি চিঠি থেকে এই বিষয়টা প্রত্যক্ষ করা হয়। মুসলিম ভারত পত্রিকায় আষাঢ় সংখ্যাতে বাদল পাতের সরাব আর শ্রাবণ মাসের সংখ্যাতে খেয়া পাড়ের তরণী নামের দুটি কবিতা বের হয়। এই দুটি কবিতা পড়ে, কোন দুটি কবিতা? বাদল প্রাতের শরাব এবং খেয়া পাড়ের তরণী, পরপর দুটি কবিতা পরপর দুটি মাসে বেরোচ্ছে। প্রথমটি বেরোচ্ছে আষাঢ় সংখ্যায়, দ্বিতীয়টি শ্রাবণ সংখ্যায়। অধ্যাপক রফিকুল ইসলাম তিনি তার নজরুল জীবনী বইতে তিনি লিখছেন যে এই দুটি কবিতা পড়ে মহিতলাল মজুমদার ভীষণ আকর্ষিত হন এবং নজরুলের কবিতা পড়ে তিনি উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং মুসলিম ভারতের পত্রিকা অফিসে বসে তিনি একটি বড়সড় চিঠি লেখেন এবং যে চিঠিটা লেখেন এইটাকেই নজরুল গবেষক রফিকুল ইসলাম তিনি নজরুল সাহিত্য সমালোচনার শুরুয়াত বলে মনে করছেন, এই আলোচনা ধর্মী চিঠিটাকে।
এই সময় থেকে আজকে এই 28শে সেপ্টেম্বর 2021 পর্যন্ত নজরুলের জীবন ও সাহিত্য সম্পর্কিত গ্রন্থ সমালোচনার ধারাকে যদি আমরা ভাগ করি, তাহলে দেখবো যে নজরুল ইসলামকে নিয়ে লিখিত গ্রন্থের সংখ্যা প্রচুর। আলোচনার যদি আমরা সরলীকরণ করি তাহলে দেখবো যে নজরুল সম্পর্কিত যে বইপত্রগুলো সেগুলোকে একটা ভাগে ভাগ করা হয়েছে নজরুল জীবনী সংক্রান্ত গ্রন্থাবলী, আর একটা ভাগ করা হয়েছে নজরুল স্মৃতিকথা সংক্রান্ত গ্রন্থাবলী, এবং একদম শেষে ভাগ করা হয়েছে নজরুল রচিত সাহিত্য সম্পর্কে গবেষণামূলক আলোচনাধর্মী গ্রন্থাবলী। আজকে আমরা আজহারউদ্দিন খানের নজরুল চর্চার একটি মূল ফোকাস রাখবো এই বাংলা সাহিত্যে নজরুল গ্রন্থটির ওপরে। যদি বাংলা সাহিত্যে নজরুল এই বইটিকে একটি পর্যায়করণ করি তাহলে নজরুল রচিত সাহিত্য সম্পর্কে গবেষণামূলক আলোচনাধর্মী গ্রন্থাবলী এবং নজরুল জীবনী সংক্রান্ত গ্রন্থাবলী, এই দুটোর মিশেল হিসাবে কথা বলবো। এবারে একটা প্রশ্ন আসছে যে নজরুলকে নিয়ে যখন জীবনী বই লেখা হচ্ছে, নজরুলকে নিয়ে যখন স্মৃতিকথামূলক গ্রন্থাবলী লেখা হচ্ছে, নজরুলের লেখা সাহিত্য সম্পর্কে যখন রিসার্চ হচ্ছে, তাহলে কিছু তো আছে মানুষটার মধ্যে, নইলে মানুষটাকে নিয়ে এত গ্রন্থ কেন লেখা হচ্ছে, কেন লেখা হয়েছে? তাহলে আমরা লক্ষ্য করব যে নজরুল ছিলেন অত্যন্ত আকর্ষণীয় এক ব্যক্তিত্ব, জনপ্রিয় ব্যক্তিত্ব। এবার এই জনপ্রিয় ব্যক্তি যখন কথা হারিয়ে ফেলছেন, যখন সৃষ্টি অক্ষম হয়ে যাচ্ছেন, এই যে তার কথা হারিয়ে ফেলা, তার লিখতে না পারা, অর্থাৎ যাকে আমরা যেভাবে পেয়ে এসেছি তার কাছ থেকে যখন সেই বিষয়গুলো পাচ্ছি না, এই বিষয়টি ভালোবাসার যে মানুষজন ছিল নজরুলের, তারা কিন্তু মেনে নিতে পারেনি। তাই আমরা যদি নজরুলের বইপত্রগুলো খুব মন দিয়ে খুঁটিয়ে আমরা যদি শ্রেণীকরণ করি তাহলে দেখবো যে নজরুলের সম্পর্কিত যে বইপত্রগুলো সেগুলোর মধ্যে স্মৃতিচারণের আধিক্য অনেক অনেক বেশি। নজরুলের জীবনের যে তথ্যনিষ্ঠ বিশ্লেষণমূলক নিরপেক্ষ ঘটনার লেখার থেকে আমরা অনেক সময় দেখতে পেয়েছি যে রটনা অনেক বেশি রটে গিয়েছে। যদিও নজরুলের জীবন অনেক বেশি বৈচিত্র্যময় ছিল, তাই রটনার পাল্লাও ভারী হবে এটা অনুমেয়, কিন্তু এ কথাটাও ঠিক যে তার চুপ করে যাওয়াটা, তার কথা বলতে না পারাটা, এর সুযোগে কিন্তু অনেক মানুষ নিয়েছেন। সেক্ষেত্রে নজরুলের জীবনকে আরো অসাধারণ করে পরিবেশন করতে গিয়ে রং চড়িয়ে লেখার দিকটাই জীবনীকারেরা বা অন্যান্য অনুষঙ্গকে ধরার জন্য লেখকেরা বেশি করে ঝুঁকে গিয়েছেন। সত্যিটাকে যে পরখ করে দেখতে হবে, আমাকে যে খুঁজে দেখতে হবে, আমাকে যে মিলিয়ে দেখতে হবে, এই অবকাশ তারা কিন্তু রাখেননি। ফলে কি হয়েছে, নজরুল জীবন, নজরুল সাহিত্যের বিভিন্ন তথ্য আহরণে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। বলছি বিষয়গুলো পরে পরে যে কিভাবে বিভ্রান্তিগুলো এসছে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে 1942-এ কবি কথা বলতে না পারা এবং সাহিত্য রচনার থেকে চিরতরে নিষ্ক্রিয় হয়ে যাওয়া এইসব রচনাকে অনেক বেশি গতি প্রদান করেছিল। ফলে সাধারণ পাঠক তারা পড়ে গিয়েছিল ধন্দে যে কোনটা সত্যি এবং কোনটা সত্যি নয়। এই প্রসঙ্গ নির্ণয় করা কিন্তু প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে সত্যিটাকে সত্যি করে পরিবেশন করার চেষ্টাতেও অনেক গবেষককে কাঠখড় পোড়াতে হয়েছে। নজরুলের জীবনের বহু তথ্য উদ্ধার করে নজরুলের প্রামাণ্য জীবনী রচনা করার প্রয়াস আজও চলছে। এই প্রয়াসের মধ্যে আমরা দেখব যে নজরুল সাহিত্যের গবেষণামূলক যে জায়গা
সেটাকে নিয়ে কিন্তু কাজ করার একটা বড় ক্ষেত্র রয়েছে। এই অবিভক্ত বাংলায় নজরুলকে পছন্দ করার মানুষজন থাকলেও আমাদের মনে রাখতে হবে যে অপছন্দ করার মানুষজনও কিন্তু অনেক ছিলেন। এ কথাটা একদম ঠিক। যে মানুষ যতদিন দিয়ে যেতে পারবেন তিনি ততদিনই প্রিয় হবেন। যত বেশি দেবেন প্রিয় থেকে তিনি ততোধিক প্রিয়তম হবেন। কিন্তু যেদিন সেই মানুষটি দিতে অক্ষম হবেন সেই দিন কিন্তু তিনি মানুষের মন থেকে ধীরে ধীরে হারিয়ে যাবেন, সেটা কি সাহিত্যে কি জীবনে। নজরুলের ক্ষেত্রেও এই কথাটি সমানভাবে প্রযোজ্য। দেশ ভাগ হলো, দেশ স্বাধীন হলো, তারপরের লেখা যে কবিতা এবং তারপরের যে গান, যেভাবে মানুষ আশা করেছিল, কবির থেকে কিন্তু সেই কবিতা বা গান দেশভাগের পর আর কিন্তু পাওয়া যায়নি। ফলে অসুস্থ নজরুলকে নিয়ে জনমানসে উন্মাদনার বেগ কিন্তু কমতে থাকে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে নজরুলের সাহিত্য ও জীবন সম্পর্কে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু আমি সেই বইটার কথা বলতে চাইব যে বইটা আজহারউদ্দিন খান লিখেছিলেন বাংলা সাহিত্যের নজরুল। আজকে এই যে একটা বীজতলা তৈরি করলাম, এতক্ষণ যে কথাটা বললাম সেটা হচ্ছে ওই বীজতলা তৈরি করলাম। যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এই প্রসঙ্গগুলোই সেখানে কিন্তু আমাদের একটু রিলেট করে নিতে হবে, ধরে নিতে হবে। আমরা কথা বলছি আজহারউদ্দিন খানের নজরুল চর্চা প্রসঙ্গে। এবার প্রশ্ন আসবে যে আজহারউদ্দিন খান কে? আজহারউদ্দিন খান দুই বাংলার সাহিত্য চর্চার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ নাম। তার লেখা বইপত্র, তার লেখা প্রবন্ধ এবং নজরুল গবেষক হিসাবে তিনি কিন্তু খ্যাতিমান। মেদিনীপুর জেলার মীরবাজারে তাঁর মায়ের বাড়িতে জন্ম হয় 1930-এর 1 জানুয়ারি। মায়ের নাম কামরুন্নেসা, বাবা নাসরুল্লাহ। ইনারা প্রত্যেকেই, অর্থাৎ তার পৈতৃক ভিটে ছিল উড়িষ্যাতে, কিন্তু পৈতৃক ভিটে উড়িষ্যা হলেও কর্মসূত্রে খড়গপুরে থাকা হতো এবং আজহারউদ্দিন খান মামার বাড়িতেই বড় হয়েছেন। অরিন্দ্রজিৎ, হ্যাঁ দাদা। অরিন্দ্রজিৎ, হ্যাঁ 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 দাদা, আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করব। আজহারউদ্দিন খানের হ্যাঁ ছবিটা কি দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখানো যাবে অবশ্যই। আমি আমি স্ক্রিন শেয়ার করছি। কারণ যে মানুষটাকে নিয়ে কথা বলছি তার একটা ছবি খুব প্রয়োজন। হ্যাঁ, এই যে নিচেরটা। না, অরিন্দ্রজিৎ, ওই যৌবন বয়সে যেটা রয়েছে, ওই দেখো বাংলা সাহিত্যে নজরুল, এই তুমি করেছো, এর এর পর দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। ঠিক, ঠিক, ফাইন, ঠিক। এবার এই মাত্র 5 বছর বয়স যখন তার হলো তখন তিনি
প্রাণকৃষ্ণ রানার পাঠশালায় ভর্তি হচ্ছেন এবং তার জীবনে তার মায়ের মা অর্থাৎ মাতামহী এর একটা বড় ভূমিকা ছিল। তার আগ্রহেই তার এই স্কুলে ভর্তি হওয়া, তারপর পাঠশালা থেকে কলেজিয়েট স্কুলের সর্বনিম্ন ক্লাসে সেখানে গিয়ে ভর্তি হওয়া এবং খুব একটা গুরুত্বপূর্ণ খবর যে এই স্কুলেই যখন তিনি ক্লাস 4th স্ট্যান্ডার্ড স্টুডেন্ট তখন রবীন্দ্রনাথকে তিনি দেখতে পেয়েছিলেন। রবীন্দ্রনাথ সেখানে ওই স্কুলে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের দ্বারোদ্ঘাটন করতে সেখানে আসছেন। হ্যাঁ, এবার ছাত্রাবস্থায় রবীন্দ্রনাথকে প্রত্যক্ষ দেখা এবং সেখানে আজহারউদ্দিন খান বলছেন যে রবীন্দ্রনাথকে দেখা এক পুণ্য সঞ্চয়, এইভাবে তিনি ব্যক্ত করছেন তার বইতে। এবং দিদার আগ্রহে পড়াশুনো চালিয়ে যাচ্ছেন এবং বামপন্থী আদর্শে বিশ্বাসী হয়ে উঠছেন। এই বামপন্থী আদর্শে বিশ্বাসী হওয়ার জায়গাটা হচ্ছে তিনি যে মাস্টারমশাই কাছে পড়তেন, কানাই ভৌমিক নামের একজন মাস্টারমশাই, তিনি টিউশন পড়তে যেতেন। ওই কানাই ভৌমিক মাস্টারমশাই এর সাহচর্য লাভ করে তিনি কিশোর অবস্থা থেকেই এই বামপন্থী মনোভাবাপন্ন হয়ে পড়েন। অতঃপর তার পড়াশোনার জায়গাটা কিন্তু ওপরে একটু একটু করে এগোতে থাকে। 1946 সালে তিনি মাধ্যমিক পাস করছেন, তারপর তিনি কলেজে ভর্তি হচ্ছেন। সেই সময় ক্লাস 11-12 কলেজে পড়ানো হতো, বিশেষত সায়েন্সের যে দিকটা, তখন বলা হতো আইএ। তো মেদিনীপুর কলেজে তিনি আইএ ভর্তি হচ্ছেন এবং তারপর তিনি বিএ ক্লাসে ভর্তি হচ্ছেন 1948-এর দিকে। এই সময় 48-এর আগে পড়ছে 1947 সাল। এই 47 সালে দেখা যাচ্ছে যে আজহারউদ্দিন খানের মধ্যে একটা প্রবণতা কাজ করছে, সেটা হচ্ছে যে পাঠ্য বইয়ের জায়গা ছাড়াও তিনি অন্যান্য বিষয়ের পড়াশোনা কিন্তু সঙ্গে চালিয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে পত্রিকা প্রকাশ করা, নজরুল সম্পর্কে অনেক কিছু তিনি জানতে পারছেন, নজরুল সম্পর্কে তথ্য জোগাড় করছেন। এবং এরকম একটা বলা হয় যে নজরুল সম্পর্কে ওই তথ্য আহরণ করতে গিয়েই এই বিএ ক্লাসের পড়াটা আর হয়ে ওঠেনি, তিনি বিএ পরীক্ষা কমপ্লিটলি দিতে পারেননি এবং বিএ পাস না করে তিনি পরবর্তী ক্ষেত্রে কলেজ থেকে বেরিয়ে আসছেন, ছাড়ছেন। কিন্তু যেটা নিয়ে আসছেন সেটা হচ্ছে সাহিত্য প্রীতি। এরপর এই সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত সেদিনের সেই ছোট্ট ছেলেটা আস্তে আস্তে যখন জোয়ান হয়ে উঠছে তখন দেখা যাচ্ছে যে তিনি একটি স্কুলে যোগদান করছেন টেম্পোরারি শিক্ষকতার কাজ নিয়ে মাসিক 80 টাকা বেতনে। কিন্তু এই যে রোজ স্কুলে যাওয়া, পড়ানো, এটা যেন তার মন লাগতো না, মন টিকতো না। এবার দেখা যাচ্ছে যে যেখানে তার এই চাকরির সুযোগ ঘটেছিল সেটা অত্যন্ত গ্রাম, সেখানে নিজেকে তৈরি করার জায়গাটা তেমন ছিল না। হ্যাঁ, 10টা 5টার একটা ডিউটি করা যাবে, মাস গেলে মাইনে পাওয়া যাবে, কিন্তু নিজেকে তৈরি করার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু সেখানে ছিল না এবং সেখানে কোনো ডাকঘরও ছিল না। এবং এই সময়টাই তার ওই বাংলা সাহিত্যে নজরুল প্রকাশের কাজ চলছে কলকাতায়। ফলত গ্রাম থেকে শহর যাওয়া এইটা একটা যোগাযোগের ক্ষেত্রে খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠছিল এবং তিনি চাইছিলেন যে আমি যেন মেদিনীপুর চলে আসতে পারি। এবং এ কথাটা একদম ঠিক, যেটা মন থেকে চাওয়া হয় সেটা কিন্তু হয়। সেই কাজের সুযোগটা একদিন কিন্তু চলে এলো। দেখা গেল একদিন তিনি পেপার পড়ছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে মেদিনীপুর জেলা গ্রন্থাগারে কর্মী নিয়োগ করা হবে। তিনি আবেদন করলেন কর্মপ্রার্থী হিসাবে এবং মনোনীত হচ্ছেন 1957 সালের আগস্ট মাসে। বেতন মাত্র 75 টাকা। তিনি কাজে যোগ দিলেন এবং কাজের সঙ্গে যেটা হলো সেটা হলো ওই সাহিত্যপ্রেমী ছেলেটা প্রচুর বই পড়ার সুযোগ পেয়ে গেল। কারণ তার যে কাজ, গ্রন্থাগারিকের যে কাজ, কাজের সঙ্গে সঙ্গে প্রচুর বই পড়ার অফুরন্ত সুযোগ পাওয়া যায়। ফলে ধীরে ধীরে জ্ঞানের দরজাটা অবাধ হয়ে উঠল, উন্মুক্ত হলো। এই জেলা গ্রন্থাগারে কাজ করতে এসেই 1972 সালে তিনি তার সেই অসম্পূর্ণ স্নাতক পর্যায়ে শেষ করলেন, পরীক্ষা দিলেন, পাস করলেন
এবং 1977 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তিনি বিলিভ এসসি পাস করলেন লাইব্রেরি সায়েন্সে। এই হলো আজহারউদ্দিন খানের আর লেখাপড়ার জায়গাটা, পড়াশোনার জায়গাটা। এবং যখন আমরা অনুষ্ঠান শুরু করছিলাম তখন অরিন্দ্রজিৎ বলল যে আমরা নজরুল গবেষক আজহারউদ্দিন খানকে হারিয়েছি গত 22শে জুন 2021 মধ্যরাত্রে আমরা তাকে হারিয়েছি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। পেশায় তিনি গ্রন্থাগারিক হলেও তিনি অসংখ্য আগামী নজরুল গবেষকদের পথ দেখানোর মালিক ছিলেন। যদি তার লেখালেখির কথা বলি তাহলে লেখালেখির পরিসর হিসাবে বলবো যে ওই যে লাইব্রেরিতে একটা মানুষের পৌঁছে যাওয়া এবং অনবরত নিজেকে পড়ার মধ্যে রাখা, নিজেকে উন্মুক্ত করে তোলা, জ্ঞান সঞ্চয় করা, এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষ লিখতে শুরু করছেন। 50-এর দশক থেকে তিনি লিখছেন এবং দীর্ঘ সময় ধরে তিনি কিন্তু লিখছেন। 17টা মতো গবেষণা প্রবন্ধ লিখছেন, 15টি নিজস্ব গ্রন্থ লিখেছেন, 3টে পত্রিকার সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন, নানাবিধ গ্রন্থে তিনি ভূমিকাংশ লিখেছেন এবং সবথেকে বড় পাওয়া যে অনেক গবেষক অনেক বই লিখিয়ে তাদের বই তার নামে উৎসর্গ করেছেন। এরকম একজন মানুষের চলে যাওয়াটা ভীষণ কষ্টের, সৃষ্টিশীল মানুষের চলে যাওয়াটা ভীষণ কষ্টের। তিনি দীর্ঘদিন ধরেই অসুখে ভুগছিলেন। তার আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকবেন আশা করি ভালো থাকবেন। সাহিত্যিক আজহারউদ্দিন খানের লেখার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের দিকটা আমাদের পড়তে পড়তে মনে হয়েছে বারবার যে তার সাহিত্য চর্চার মূল দিকটা হচ্ছে যে দিকটা অনালোচিত, যে দিকটা কখনো কাজ করার জন্য কেউ কখনো উৎসাহ বোধ করেননি। যেসব প্রতিভাবান ব্যক্তি সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা বা বই নেই, আজহারউদ্দিন খান কিন্তু সেই জায়গাটাতে হাত দিতে চেয়েছেন। কাজ করার সময় একটা বিষয় দেখি, গবেষকদের সঙ্গে যখন আলাপ হয় তখনও দেখি যে আমি যদি মেটেরিয়ালস পাই তবেই আমি সেই বিষয়ে গবেষণা করব। আমি তো এই বিষয়ে মেটেরিয়ালস পাচ্ছি না, তাহলে ওই বিষয় থেকে সরে আসাটাই শ্রেয়। এই চ্যালেঞ্জের জায়গাটা আজহারউদ্দিন খান কিন্তু সেই সময় নিয়েছিলেন, মাত্র 24 বছর বয়সে। তাই বাংলা সাহিত্যে নজরুল যখন 1954-তে বের হচ্ছে তখন তিনি 24 বছরের পূর্ণ যুবা এবং তখন তিনি গবেষণামূলক এই বইটি লিখছেন, প্রথম বই। এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরো অনেক কিছু লিখেছেন, যেমন বাংলা সাহিত্যে মোহিতলাল, বাংলা সাহিত্যে মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলা সাহিত্যে মোহাম্মদ আব্দুল হাই, গেটে ও বাংলা সাহিত্য ইত্যাদি ভীষণভাবে উল্লেখযোগ্য। এছাড়াও তার নিজস্ব কিছু লেখালেখির মধ্যে যেমন বিলুপ্ত হৃদয়, রক্তাক্ত প্রান্তর, মাঘ নিশীথের কোকিল, মেধাবী নীলিমা, দীপ্ত আলোর বন্যা ইত্যাদি তিনি লিখেছেন। সাহিত্য সাধনায় বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র ভাবনায় প্রমুখ সমস্ত রচনা রয়েছে। এই সৃষ্টিশীল মানুষটির তিনি দুবার বাংলা থেকে নানাবিধ সাহিত্য পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। নজরুল পুরস্কার পেয়েছেন, মোহাম্মদ আব্দুল হাই পুরস্কার পেয়েছেন, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং
বাংলাদেশের বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি পুরস্কার পেয়েছেন, নজরুল পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার থেকে পেয়েছেন এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে ডিলিট সাম্মানিক উপাধিতে তিনি ভূষিত হয়েছেন। নজরুল চর্চার এই যে আজহারউদ্দিন খানের আগ্রহ জাগলো, 24 বছর বয়সে তিনি একটি বই লেখার জন্য প্রবৃত্ত হলেন। কলেজ টাইম অর্থাৎ 18 বছরের পর সময়টা থেকে তিনি নজরুল সম্পর্কে আগ্রহ প্রকাশ, তথ্য জোগাড় করছেন, বই লিখছেন। সেখানে তার একটি লেখা আছে যে বই লিখেছিলাম, বই কিভাবে লিখেছিলাম। আজহারউদ্দিন খান তিনি বলছেন যে নজরুল ইসলামকে নিয়ে কাজ তিনি করেছেন ঠিকই, কিন্তু নজরুল ইসলামের কবিতার সঙ্গে তার ওই ছোট্টবেলা থেকেই পরিচয় ছিল। কিরকম পরিচয় ছিল? এই পাঠশালায় পড়ার সময় যেভাবে ওই উচ্চারণ করে করে পড়ানো হয় যে ভোর হলো দোর হলো ফুকুমনি ওঠরে, এই কবিতা প্রথম পড়ছেন। তারপর ওই যে দেখবো আবার জগৎটাকে, এই কবিতা পড়ছেন, পল্লী জননী পড়ছেন। তাই কবিতার সঙ্গে সঙ্গে কবিতা লিখিয়ে ওই মানুষটা, ওই যে ঝাঁকড়া চুলের মানুষটা আজহারউদ্দিন খানকে আকৃষ্ট করছে। এবং আজহারউদ্দিন খান নিজে বলছেন যে নজরুলের গালে হাত দেওয়া ওই যে ছবিটা ছিল, ওই ছবিটা তাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। এইটুকুই তিনি স্মরণ করতে পারছেন। তাই যখন তিনি নবম শ্রেণীর ছাত্র, তখন মায়ামুকুর পড়ছেন। ওই যে বলেছিলাম যে সিলেবাসের বাইরের তার পড়াশোনার জায়গাটা ছিল, এই মায়ামুকুর তাদের সিলেবাসের মধ্যে ছিল না, কিন্তু মাস্টারমশাই পড়তে বলেছিলেন। তাই এই মায়ামুকুর কবিতাটি যখন পাঠ্যগ্রন্থে নেই, তারপরেও যখন সেটাকে পড়া হচ্ছে, তখনই কবি সম্পর্কে কৌতূহল জাগছে। এবং এই কবিতাটার পূর্ণাঙ্গ কবিতা কিন্তু পাঠ্যসূচির মধ্যে ছিল না। কেন ছিল না? কারণ ওই কবিতাটার মধ্যে নাকি রাজদ্রোহের গন্ধ পাওয়া গিয়েছিল। তাই ক্যালকাটা ইউনিভার্সিটি কয়েকটা পংক্তির মধ্যে সেই সন্দেহ বা আশঙ্কা অনুভব করে ওই পংক্তিগুলোকে বাদ দিয়েছিলেন। এবার একটা বিষয় রয়েছে যে, যে বিষয়টা করতে মানা করা হয়, কৌতূহল কিন্তু ওই বিষয়টার প্রতিই জাগে। তাই কবিতা হোক বা কবি, কৌতূহল কিন্তু তখনই জেগেছিল। এই নজরুলের জীবন কথা এবং অন্যান্য কবিতা আরো পড়তে হবে, এই জায়গাতে দেখা যাচ্ছে যে আজহারউদ্দিন খান আরো পড়তে চাইছেন, কিন্তু পড়তে চাইলে তো হয় না, কারণ জীবন কথার জায়গাটা মাস্টারমশাইরাও সঠিকভাবে তিনি বলতে পারছেন না। তারা নজরুল সম্পর্কে যে তথ্যটা সেদিনের ছেলেটাকে দিয়েছিল, সেটা হচ্ছে কবি যুদ্ধে গিয়েছিলেন, বহু জ্বালাময়ী কবিতা লিখেছিলেন, এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। কবি পরিচয় জানার দরকারটা কি? পরীক্ষায় তো আর আসবে না, কাজেই জানার দরকার নেই। যখন বড় হবে তখন জানতে পারবে। এবার ওই স্কুলে পড়া ছেলেটা যখন ক্লাস 10-এ উঠে গেল, তখন তার হাতে এসে পড়লো সঞ্চিতা। সঞ্চিতার সাম্যবাদী কবিতা আজহারউদ্দিন খানকে আলোড়িত করে তুলল, আর ঘুম কেড়ে নিল বিদ্রোহী কবিতা। তার কবিতাগুলো আজহারউদ্দিন খানকে যেন ভিতরে ভিতরে এক আগুন জ্বালতে সাহায্য করছিল। স্কুলের গণ্ডি পেরিয়ে যখন গবেষক কলেজে এলেন, তখন সেই ইন্টারমিডিয়েট ক্লাসের পাঠ্য ছিল দারিদ্র। মনের আনন্দে পড়া একটা জিনিস, আর পরীক্ষার প্রস্তুতির জন্য পড়া একটা জিনিস, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কিন্তু যে মানুষটা পড়তে ভালোবেসে পড়তে চায়, তার কাছে কিন্তু পরীক্ষার প্রস্তুতি বা এই মনের খিদে মেটানোর বিষয় কোনো ফ্যাক্টরি কাজ না। তাই কলেজে যখন এসছে, তখন এটা নতুন বিষয়, এটা নতুন কবিতা, এই ব্যাপারটা তার মধ্যে ছিল না। তিনি অলরেডি এই পড়াশোনার সাথে অভ্যস্ত হয়ে উঠছেন। রবীন্দ্রনাথের ওপর অনেক বইপত্র লেখা হচ্ছে,
হয়েছে, কিন্তু এই কলেজ পড়ুয়া ছেলেটা সে দেখছে যে নজরুলের উপর তো কোনো গ্রন্থ লেখা হচ্ছে না। এই অভাবটা কিন্তু আজহারউদ্দিন খানকে খুব পীড়া দিচ্ছে। কিন্তু এটা ঠিক যে কিছুজন অভিযোগ করে এটা নেই, ওটা হলো না, সেটা হলো না, আর কিছুজন নিজের রাস্তা নিজে তৈরি করে নেয়। আজহারউদ্দিন খান দ্বিতীয় জন, তিনি খারাপ লেগেছে অতএব রাস্তা তৈরি করার জন্য প্রস্তুত হতে শুরু করলেন। কি করলেন? নিজের রাস্তা নিজে তৈরি করলেন। ইতিমধ্যেই নজরুল যে ভালো নেই, নজরুলের অসুখের খবর, নজরুলের সংসারে যে অর্থাভাব রয়েছে, এই খবরগুলো বারবার কিন্তু সংবাদপত্রে বেরোতে থাকছে। তাই কিছু টাকা পয়সা যদি তুলে কবিকে দেওয়া যেতে পারে, কবির পরিবারের হাতে তুলে দেওয়া যেতে পারে, এই মনোভাব নিয়ে কি করছেন তিনি? একটি ফুটবল ম্যাচের প্রস্তুতি করছেন এবং সেখান থেকে যে পয়সাটা পাওয়া যাবে সেই পয়সাটা নিয়ে তিনি কবিপত্রীর হাতে তুলে দিতে যাচ্ছেন। তখন কবি থাকছেন মানিকতলার রাজেশলাল স্ট্রিটে। সেই দিনই আজহারউদ্দিন খান নজরুলকে দেখছেন, কবিকে দেখছেন। তবে ওই যে ছোট্টবেলায় বইয়ের পাতার মধ্যে ওই যে ঝাঁকড়া চুলের কবি, সেই কবির সঙ্গে কিন্তু এই দেখতে যাওয়া কবির কোনো মিল আজহারউদ্দিন খান সেদিন পুরো পেলেন না, মেলাতেই পারলেন না। মনটা খারাপ হয়ে গেল, বেদনায় ভারাক্রান্ত হয়ে গেল। তার চুল উঠে গিয়েছে, বিড়বিড় করছে, অনুভূতি বলে কিছু নেই, খাওয়া দাওয়া সম্পর্কে উদাসীন, কথা বলতে পারছে না। এই বিষয়গুলো আজহারউদ্দিন খান একটি প্রবন্ধে লিখছেন, প্রবন্ধটির নাম কবি দর্শনে। এইটাই আজহারউদ্দিন খানের প্রথম প্রবন্ধ। তবে যাকে ভালোবাসি তাকে এই অবস্থায় দেখব, এরকম ইচ্ছে বা সংকল্প বোধহয় কারোরই কোনোদিন হবে না। তাই কবির এই অবস্থা আজহারউদ্দিন খানকে ভীষণ বিচলিত করে তুলেছিল, খুব কষ্ট দিয়েছিল। তাই কবিরকে নিয়ে লেখা বা কবির সম্পর্কে লেখার এই যে সূত্রপাত, শুরুয়াত, এটা এইভাবেই হয়েছিল। এবার যে সময়ে আজহারউদ্দিন খান 1954-তে বইটা বেরোচ্ছে, মানে কাজ শুরু করতে হয়েছে কিন্তু আরো আগে, এই সময়টাই কোনো বই নজরুলকে নিয়ে নেই। তাহলে নিজেকেই খাটতে হবে, নিজেকেই উদ্যোগী হতে হবে, তথ্য সংগ্রহে নিজেকেই ঝাঁপিয়ে পড়তে হবে। সুতরাং গবেষণা কাজে যেটা মূল কাজ সেটা হচ্ছে খোঁজ এবং ইচ্ছে শক্তি। এই ইচ্ছে শক্তির বলে বলিয়ান হয়ে তিনি খবর নিতে শুরু করলেন যে কবির বন্ধু কারা কারা রয়েছেন। এই কবি বন্ধুদের যদি আমি খুঁজে বের করতে পারি, তাদের থেকে তো আমি কবির সম্পর্কে কিছু পাবো আলোচনা, তারা তো কিছু বলবেন। এবং হ্যাঁ, ইচ্ছে থাকলে উপায় হয়। কবির বন্ধু পবিত্র গাঙ্গুলির সঙ্গে আজহারউদ্দিন খানের আলাপ হয়ে গেল। পবিত্র গঙ্গোপাধ্যায় খুব সাহায্য করলেন। অচিন্ত্য কুমার সেনগুপ্ত, তাকেও খুঁজে বের করলেন, তিনিও সাহায্য করলেন, উৎসাহ দিলেন। এই দুজনে আজহারউদ্দিন খানকে শেখালেন যে কার কার কাছে যেতে হবে, কার কার কাছে গিয়ে তথ্য কিভাবে সংগ্রহ করতে হবে। তার একটা ছক তৈরি করে দিলেন। প্রত্যেক গবেষককে এটাই করতে হয় যে আমার যেটা বিষয়, আমি যেটা নিয়ে কাজ করতে চাইছি, আমাকে একটা ছকের মধ্যে দিয়ে চলতে হবে, আমাকে একটা প্ল্যানিং তৈরি করতে হবে। তারপর নজরুল চর্চা হতে শুরু করলো। নজরুল চর্চার মধ্যে সম্পূর্ণভাবে লীন হতে শুরু করলেন আজহারউদ্দিন খান। আস্তে আস্তে পুরনো পত্র পত্রিকা ঘাটাঘাটি করতে শুরু করলেন, মানুষজনের সাক্ষাৎকার নিতে শুরু করলেন। এবং এরপর দেখা যাচ্ছে যে তিনি জীবনী তথ্য পাচ্ছেন এমনটা নয়, সাহিত্যেরও আলোচনার করার জন্য তিনি প্রবৃত্ত হচ্ছেন এবং তার মাথার মধ্যে প্ল্যানিং চলছে যে আমার লক্ষ্য শুধুমাত্র জীবনই থাকবে না, আমি সাহিত্যের আলোচনাও করব,
তাই একটা মানুষ সম্পর্কে পাঠকেরা যাতে তার জীবন ও সাহিত্য এই দুটোরই ধারণা যেন পেতে পারে। এবং বাংলা সাহিত্যে নজরুল এই পরিকল্পনা মাফিকই লেখা। এরপর তো নজরুলকে নিয়ে যখন তিনি লিখছেন তখন তিনি পড়ছেন, তিনি ভাবছেন, তিনি লিখছেন, প্রবন্ধ লেখা শুরু। গবেষকের যেটা কাজ, পড়ো, ভাবো, সেই ভাবনাটা লেখো, পত্রিকায় ছাপাও। আজহারউদ্দিন খান ঠিক এইভাবেই কাজ করতে শুরু করলেন এবং দেখা যাচ্ছে ওই যে কবির অবস্থা দেখে খারাপ লাগা, কষ্ট পাওয়া, যে অভাব বোধ আজহারউদ্দিন খানকে পীড়িত করেছিল, এই খারাপ লাগার জায়গা থেকে, অভাব বোধের জায়গা থেকে তিনি ক্রমশ মুক্ত হয়ে উঠছেন, কারণ তিনি কাজ করছেন, কারণ তিনি নতুন কিছুকে নিয়ে আসছেন সবার সামনে। এরকম ভাবে সম্মান প্রদর্শন তো মানে অভাবনীয়, এরকমই তো হওয়া উচিত। তাই যদি বলি যে তিনি লেখক হওয়ার জন্যই এসছেন বইটা পড়ার পর, তাহলে কিন্তু ভুল, এমনটা কিন্তু নয়। তিনি এসছিলেন একটা মানুষকে ভালোবেসে, প্রচন্ড ভালোবেসে এসছিলেন। ওই তার ভালোবাসাটার প্রকাশ ভঙ্গিটা এইরকমই ছিল, আসলে এরকমই হওয়া উচিত। তিনি বলছেন যে আমি যা কিছু লিখেছি বাংলা সাহিত্যে তা যদি লেখা থাকতো তাহলে আমি কোনো দিনই লিখতাম না। এ পর্যন্ত যা লিখেছি তা সবই বাংলা সাহিত্যে অনালোচিত। তিনি লিখেছেন, তারপর অনেকেই তার ওই লেখাটি, তার ওই বইটি সামনে রেখে এগিয়ে এসছেন। আসলে এটা হয়েছে দায়িত্ববোধের জায়গা থেকে। এই দায়িত্ববোধ সবসময় আজহারউদ্দিন খানকে চালিত করে এসছে। তাই কবি নজরুল সম্পর্কে বাংলা সাহিত্যে নজরুল যখন আমি পড়ব, তখন আমাকে মাথায় রাখতে হবে যে এই বইটি আজহারউদ্দিন খানের লেখক জীবনের প্রথম বই। এই বইটার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে। তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, মাঝ রাস্তায় ছেড়ে চলে দিয়ে আসতে হয়েছে। বিভিন্নভাবে তথ্যাদি সংগ্রহ করতে গিয়ে তার কেরিয়ার ক্ষতি হয়েছে, একাডেমিক কেরিয়ার ক্ষতি হয়েছে। এই রিস্ক কি আজকের গবেষক কেউ নেবে? কিন্তু এটাও তো ঠিক যে কিছু না দিলে কিছু পাওয়া যায় না। আজহারউদ্দিন খান সামনে দেখেননি, দূর দেখেছিলেন, ভবিষ্যৎ দেখেছিলেন। আমি যদি দায়িত্ব নিয়ে কাজ করি তাহলে নজরুল চর্চায় অনেকে আগ্রহী হবেন, তারা অনেকে আসবেন এবং এই বিশ্বাস নিয়ে অনেক ক্ষয়ক্ষতি সহ্য করে তিনি তার কাজটি কিন্তু নীরবে করে গিয়েছেন। এবার অনেক কিছুই তো হলো, তথ্য সংগ্রহ হলো, পড়াশোনা হলো, একটা পাণ্ডুলিপি তৈরি হলো বইয়ের। এবার ওই বইটা পাঠকের হাতে কখন পৌঁছবে? যখন প্রকাশক পাওয়া যাবে। তারা না ছাপলে পাঠকের হাতে পৌঁছবে না, কলেজ স্ট্রিটে বিক্রি হবে না, কলেজ স্ট্রিট থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে না, মানুষ জানবে কি করে? তিনি কি করছেন? তিনি বিভিন্ন জায়গায় চিঠিপত্র দিচ্ছেন এবং চিঠিপত্র দিয়ে তিনি বইটার বিষয়বস্তু জানাচ্ছেন এবং ছাপার জন্য অনুরোধ করছেন। এই বইটি প্রথম ক্যালকাটা বুক মার্ট থেকে প্রকাশ পায়। মাত্র 12 দিনের মাথায় বইটাকে ছেপে তারা বের করে 1954 ইংরেজি সন ধরলে 26শে মে। আজহারউদ্দিন খান বলছেন, যখন আমি লিখতে বসে আমার মনের অবস্থাটা খুব চঞ্চল হয়ে উঠত। কি জন্য হতো? যে দুঃসাহসিক কাজে আমি হাত দিয়ে ফেলেছি, এই কাজটা ঠিকঠাক ভাবে করতে পারবো তো? কোনো ভুল ত্রুটি হবে না তো? কারণ প্রথম কাজ, দায়িত্বের কাজ, দায়ের কাজ। যদি
কোনোভাবে ত্রুটি থেকে যায়, যদি কোনোভাবে বা যথার্থভাবে যদি তুলে ধরতে না পারা যায়, তাহলে কিন্তু সারাটা জীবন একটা ভার বহন করে চলতে হবে। আমার মনে হয় গবেষকদের এই চিন্তাটা থাকা দরকার। আমি যে কাজটা করছি, আমি যে বিষয়টাকে নিয়ে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য আমি ঝাঁপিয়ে পড়েছি, সেই কাজটা যথার্থভাবে তুলে ধরাটাই হচ্ছে গবেষকের প্রথম কাজ। এই চিন্তা যদি গবেষককে অস্থির করে তোলে, তাহলে অস্থির করুক, এই অস্থিরতা ভালো। আর আজহারউদ্দিন খান যে মানুষটাকে নিয়ে কাজ করছেন, সেই মানুষটা সম্পর্কে তো বলার কিছু নেই। আমি এই কারণে বলছি যে দুঃসাহসিক কাজ। কারণ নজরুল ইসলামের কবিতা অন্যায়, অবিচার, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে কথা বলে। নজরুলের গান যৌবনের গান গাইতে আমাদের উদ্বুদ্ধ করে। নজরুলের লেখাপত্র সেগুলো গণমুক্তির সংগ্রামের হাতিয়ার। নজরুলের অভিভাষণ সেগুলো বুর্জোয়া সমাজ ব্যবস্থাকে ভেঙে সাম্যের ভিত্তিতে নতুন একটা রাষ্ট্র তৈরি করার ডাক দেয়। তাহলে এইরকম একটা মানুষকে নিয়ে যদি কাজ করতে হয়, তাহলে তো মন চঞ্চল হবেই, তাহলে তো একটু ভীতি থাকবেই, অস্থিরতা জন্মাবেই। এই বিষয়গুলো আজহারউদ্দিনের মনে ছিল বলেই তিনি দায়িত্ব নিয়ে কাজটাকে উতরে দিতে পেরেছিলেন। তার ফল আমরা বইটাকে সাদরে গ্রহণ করেছি। আমরা যারা বইটাকে পড়েছি ওই সময় 1954-তে, তারা প্রত্যেকে নজরুল জীবন এবং নজরুল সাহিত্য সম্পর্কে অনেক ধারণা লাভ করেছি। পরবর্তী ক্ষেত্রে বইটির অনেক সংস্করণ বের হয়। বইটি যখন প্রথম বের হয় তখন মাত্র 8টা প্রবন্ধ সেখানে ঠাঁই পেয়েছিল, এবং শেষ সংস্করণে বইটির প্রবন্ধ সংখ্যা দাঁড়িয়েছে 17। এইরকম একটি বই, এরকম একটি রেফারেন্স বই এপার বাংলা এবং ওপার বাংলা দুটো বাংলাতেই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ভীষণভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। এমনকি আজহারউদ্দিন খানের লেখা বাংলা সাহিত্যে নজরুল একটা সময় দুই বাংলার নজরুল সম্পর্কিত প্রাইমারি পরিচয়ের একমাত্র বই বলে গণ্য হতো। যদি বইটার বিষয়বস্তু আমরা দেখি, যদি বইটার আঙ্গিক আমরা দেখি, তাহলে দেখব যত নতুন নতুন সংস্করণ বেরিয়েছে তত কিন্তু চ্যাপ্টারাইজেশন যোগ হয়েছে, এবং যারাই পরবর্তী ক্ষেত্রে নজরুলকে নিয়ে কাজ করতে এসছেন তাদের কাছে কিন্তু বইটা পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে। আমরা সেই জিনিসটাকেই দেখতে চাইব। আজহারউদ্দিন খান তার কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে বাংলা সাহিত্যে নজরুল গ্রন্থটি রচনা করলেন, খ্যাতি লাভ করলেন, এবং এই বইটার মধ্যে তিনি খুব যত্ন করে বিষয়গুলোকে সাজালেন। এই বইটির মধ্যে যে যে বিষয়গুলো রয়েছে আমি একটু করে বলে দিচ্ছি, যদি আপনারা বইটি দেখেন বা পড়েন তাহলে ভালো লাগবে আশা করি। বইটির সূচিপত্র এভাবে তিনি সাজিয়েছিলেন যে নজরুল জীবনী, নজরুল সাহিত্যের বিচার, আধুনিক বাংলা কবিতা ও নজরুল, নজরুল সাহিত্যের ভূমিকা, শিশু সাহিত্যে নজরুল, নজরুল সাহিত্যে নারী, গীতিকার নজরুল, সৌন্দর্যের কবি নজরুল, প্রেমিক কবি নজরুল, নজরুল প্রতিভার পৌরস, শিল্পী যোদ্ধা নজরুল, দেশের মুক্তি সাধনায় নজরুল, নজরুল সাহিত্যে গণবাণী, সেলি পায়রান নজরুল, বাংলা সাহিত্যে নজরুল, রাজবন্দির জবানবন্দি, কবির দুটি চিঠি এবং নজরুল সঙ্গীতের রেকর্ড তালিকা।
এইভাবে তিনি বিষয়টিকে সাজান। বাংলা সাহিত্যে নজরুল গ্রন্থটি যখন প্রকাশ পাচ্ছে, তখন নজরুল ইসলামকে নিয়ে বা তার সাহিত্যকে নিয়ে পূর্ণাঙ্গ তেমন কোনো আলোচনার বই বেরোয়নি। তাই নজরুলকে সামগ্রিক মূল্যায়নের প্রয়াস করার জন্যই এই প্রচেষ্টা আজহারউদ্দিন খান গ্রহণ করেছিলেন। নজরুলের লেখালেখির প্রতি আজহারউদ্দিন খানের এই যে প্রয়াস, সেটা জনপ্রিয় হয়েছিল, প্রশংসা পেয়েছিল। নজরুল সাহিত্যের যেটা মূল্য, সেই মূল্য নির্ধারণে খান সাহেব কিন্তু ব্রতী হয়েছিলেন। তিনি জানাচ্ছেন যে মানুষের সঙ্গে কবির হৃদয়ের একটা অঙ্গাঙ্গী যোগ ছিল। লেখালেখির ক্ষেত্রেও প্রথম রবীন্দ্র প্রভাবমুক্ত কবি হিসাবে নজরুলই কিন্তু সপ্রতিভ ছিলেন, যে কারণে এই বইয়ের অনেক অধ্যায়গুলির মধ্যে আধুনিক বাংলা কবিতা ও নজরুল, এই অধ্যায়টি কিন্তু ভীষণ উপভোগ্য, আমাদের পড়তে ভালো লাগবে। কবিতা লিখিয়ে হিসাবে কাজী নজরুল ইসলামের যে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলোকে কিন্তু খান সাহেব চমৎকারভাবে বর্ণনা করেছেন। নজরুল তার যুগের চাহিদাকে মিটিয়েছিলেন। পাঠক কি চাইছে, এটা এই পালসটাকে নজরুল ধরতে পেরেছিলেন। এবং নজরুলের কাব্যচিন্তার মধ্যে যে আত্মসচেতনতা ধরা দিয়েছে অত্যন্ত প্রখরভাবে, সেই জায়গাগুলোকে আজহারউদ্দিন খান কিন্তু চিহ্নিত করতে পেরেছিলেন। নজরুলের নানান প্রতিভাকে আজহারউদ্দিন খান তার এই বইয়ের মধ্যে বারবার করে আনতে চেয়েছেন। তিনি বিশ্লেষণ করেছেন নজরুলের কবিসত্তা, তার গীতিকার সত্তা, নজরুল যে একজন দেশপ্রেমিক ছিলেন সেই সত্তা, সৈনিক নজরুল, যোগী নজরুল, সাধক নজরুল প্রভৃতি নজরুলকে চিনতে সাহায্য করেছে কিন্তু আজহারউদ্দিন খানের এই বিশ্লেষণ, এই ব্যাখ্যা। তাই নজরুলের প্রতি তার যে নিষ্ঠা, নজরুলের প্রতি তার যে শ্রদ্ধাবোধ, এই শ্রদ্ধাবোধের জায়গা থেকেই এই বইটি অত্যন্ত জনপ্রিয় এবং ভীষণ আলোচিত বইটি। আমরা এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে নজরুলের বইয়ের কথা বললাম, এবার দেখে নেব যে যে কথাটা বলছিলাম আমরা, যে তিনি লেখালেখির সঙ্গে সঙ্গে নজরুল সম্পর্কিত অনেক প্রবন্ধ লেখার কাজ করতেন। এই যে কোনো একটা বিষয় নিয়ে তিনি তথ্য সংগ্রহ করছেন, তিনি পড়ছেন, তিনি ভাবছেন, অতঃপর লিখছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকার ডাকে বা বিভিন্ন সম্পাদিত গ্রন্থের ডাকে তাকে লিখতে হয়েছে। যেমন নজরুল সাহিত্যের ভূমিকা, এই বিষয়টি তিনি নজরুল মানস সমীক্ষা নামে একটি বইতে লিখছেন, যার সম্পাদক ছিলেন জি.এম. হালিম। নজরুলের আরেকটি লেখা জীবন সায়ান্নে, আজহারউদ্দিন খানের আরেকটি লেখা জীবন সায়ান্নে নজরুল, এই লেখাটি তিনি সম্পাদক বিশ্বনাথ দের কথায় সাড়া দিয়ে নজরুল স্মৃতি নামক বইতে লিখছেন। এরপর আমরা দেখতে পাই যে বিষ্ণু বসু এবং আব্দুর রহমানের সম্পাদিত বই সৃজন প্রতিভায় নজরুল, এই বইয়ের মধ্যে তিনি নজরুল সাহিত্যে স্বদেশ চেতনা বিষয়ে লেখালেখি করেছেন। আরেকটি সম্পাদিত গ্রন্থ হায়াত মাহমুদ, জ্যোতিপ্রকাশ দত্ত তাঁর বা তাদের সম্পাদনার একটি গ্রন্থ তোমার সাম্রাজ্যে যুবরাজ, এই বইয়ের মধ্যে তিনি শিশু সাহিত্যে নজরুল এই শীর্ষক লেখা লিখেছিলেন। সম্পাদক প্রণব চৌধুরীর নজরুল কবি ও কাব্য, এই বইয়ের মধ্যে নজরুল কাব্যে গণবাণী, এই লেখাটি তিনি লিখেছিলেন। সম্পাদক প্রণব চৌধুরীর ওই বইতেই আরেকটি প্রবন্ধ প্রেমিক কবি নজরুল, এই নামেও তিনি একটি লেখা লেখেন। এবং ওই বইতে আরো একটি, মোট এই বইতে 3টে প্রবন্ধ তাঁর রয়েছে। এই প্রবন্ধটি হচ্ছে অগ্নিবীণায় নজরুল। এই নজরুল কবি ও কাব্য
এই বইটি বাংলাদেশ বইঘর ঢাকা থেকে বের হয়। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বই বেরোলো বাংলা সাহিত্যে নজরুল, এই বইটি পড়ার পর অনেকেই ভীষণভাবে প্রশংসা করলেন, অনেকেই তারিফ করলেন, নজরুল পুরস্কার তিনি পেলেন। কিন্তু একটা জিনিস কিন্তু আমরা ভুলে যাচ্ছি, যেটা শুরুর দিকে একটু বললাম, সেটা হচ্ছে আমরা যদি প্রশংসা করি আমরা সমালোচনাও করি। তাই সমালোচনার দিকটা একটু দেখে নিতে হবে। বাংলা সাহিত্যে নজরুল বইটি যখন বের হলো, এই বইটিকে প্রামাণ্য দলিল হিসাবে অনেকেই হাতে নিয়ে কাজ করার জন্য এগিয়ে এলেন। অতঃপর নজরুল জীবনী, অতঃপর নজরুল সাহিত্য চর্চা, অতঃপর নজরুল স্মৃতিকথামূলক লেখালেখি, এই সমস্ত কিছু কাজ করতে গিয়ে বাংলা সাহিত্য নজরুল তাদের টেবিলে রাখা একটি আবশ্যিক বইতে পরিণত হয়েছিল। এবারে দেখা যাচ্ছে যে এই বইটাতে আজহারউদ্দিন খানের কিছু তথ্য পরিবেশন নিয়ে আজহারউদ্দিন খান পরবর্তী নজরুল যারা গবেষক তাদের মধ্যে কিছু অন্যমত তৈরি হয়েছে। অন্যমতটা কি? অন্যমতটা হচ্ছে যে নজরুল জীবনের তথ্যনিষ্ঠ, বিশ্লেষণমূলক, নিরপেক্ষ ঘটনা লেখার থেকে রটনা রটে গিয়েছে কিন্তু প্রচুর, যে কথাটা আগে বলছিলাম। তাই বাংলা সাহিত্যে নজরুল গ্রন্থটিতে যেসব তথ্য গবেষক আজহারউদ্দিন খান তিনি পরিবেশন করেছেন, আজহারউদ্দিন খান পরবর্তী গবেষকদের মত হচ্ছে যে সেখানে অনেক কিছু ত্রুটি থেকে গিয়েছে, অনেক খামতি থেকে গিয়েছে, তারা এমনটা দাবি করছেন। এবার এটা কথা আমরা বললাম যে নজরুলের জীবন বৈচিত্র্যময় ছিল, তাই রটনার পাল্লাও অনেক বেশি ভারী ছিল। নজরুল কথা বলতে পারছিলেন না, কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল, তাই তার আত্মপক্ষ সমর্থনে তিনি কিছু বলতেও সেই মুহূর্তে পারেননি, পরবর্তী ক্ষেত্রে পারেননি। সেই ক্ষেত্রে অনেকে রয়েছেন যারা এই নজরুলের জীবনকে আরো অসাধারণ করে পরিবেশন করতে গিয়ে ওই গল্পের আসর বসিয়েছিলেন, সত্যিটাকে পরখ করে দেখেননি, প্রমাণগুলোকে খোঁজার চেষ্টা করেননি। বাংলা সাহিত্যে নজরুল বইটি আপনারা যদি একটু পড়েন, একটু দেখেন, তাহলে খুব ভালো হয়। শুধু এই বইটা পড়লেই চলবে না, কয়েকটা বই আমি একটু পড়ে দেখার জন্য অনুরোধ করতে চাইব। সেটি হলো মুজাফফর আহমদের কাজী নজরুল ইসলাম স্মৃতিকথা। বাংলা সাহিত্যে নজরুল এই গ্রন্থটি পড়ার পাশাপাশি এই বইগুলো যদি একটু পড়ে নেওয়া যায় তো খুব ভালো হয়। সুশীল কুমার গুপ্তের নজরুল চরিত মানস, জিয়াদ আলীর নজরুল প্রতিভার উৎস বিতর্কিত বিস্তার, রফিকুল ইসলাম নজরুল জীবনী, অরুণ কুমার বসুর নজরুল জীবনী, এই বইগুলো যদি একটু পড়ে নেওয়া যেতে পারে তাহলে এখন আমি কতগুলি প্রসঙ্গ বলবো, যে প্রসঙ্গগুলো নিয়ে অনেক অন্য মত তৈরি হয়েছে। আমি বিস্তারিত পর্বে যাব না, আমি শুধুমাত্র উল্লেখ করছি। প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে চুরুলিয়ায় পীরপুকুরের পাড়ে একটি মসজিদের কথা বলা হয়েছে এবং সেই মসজিদ ছাড়াও নজরুল আশেপাশের গ্রামে মোল্লাগিরি করতেন, মোল্লাগিরি করে সংসার চালাতেন, এরকম একটা বিষয় রয়েছে। পরবর্তী ক্ষেত্রে জানা যাচ্ছে যে না, এই কথাটা একেবারে ঠিক নয়। 2 নম্বর বিষয়টা উল্লেখ করছি, এই যে লেটো গান রচনার অনুষঙ্গে কবির জীবন কাহিনী সম্পর্কে যা কিছু বলা হয়েছে বাংলা সাহিত্যের নজরুল এই বইতে, সেই বিষয়টা নিয়েও আজহারউদ্দিন খান পরবর্তী গবেষক যারা রয়েছেন তারা সত্যাসত্য নিয়ে অনেক মুশকিলে পড়েছেন। নজরুল লেটো দলের অভিনয় করতেন, এই অভিনয় করার প্রসঙ্গটা নিয়ে কিন্তু তুলনামূলক তথ্য বিশ্লেষণে সমর্থন খুঁজে পাওয়া যায় না। আজহারউদ্দিন খান তার বইতে লিখছেন যে
রুটির দোকানে নজরুলের কাজ ছিল। ভোরবেলায় রুটির জন্য ময়দা মাখানো, আবার দিনের বেলায়ও দোকানে বসে রুটির জন্য ময়দা মাখানো, এছাড়া দিনের বেলায় রুটি তৈরি ও বিক্রি করা। এই যে কথাটা আজাদউদ্দিন খান বলছেন, এই তথ্য থেকে অনেকেই প্রশ্ন করছেন আসানসোলে এম বক্সের পাউরুটির দোকান ছিল কিনা। অনেকেই এই তথ্য পরিবেশনকে আজগুবি এই আখ্যা দিয়েছেন। এরপর নজরুল কোন বয়সে, কোন স্কুলে, কোন ক্লাসে ভর্তি হন তা নিয়েও কিন্তু বিভ্রান্তি রয়েছে। বাংলা সাহিত্যে নজরুল এই বইতে এই প্রসঙ্গ যেগুলো উল্লেখ করছি তার সঙ্গে এই প্রসঙ্গটাও রয়েছে যে নজরুল যুদ্ধ থেকে ফেরার সময়কাল নিয়ে মতভেদ রয়েছে। আজাদউদ্দিন খান এই ফেরার সময়টাকে 1919 খ্রিস্টাব্দ বলে তার বইতে উল্লেখ করছেন। অবশ্য তেমন বিশেষ মত বদল হয়নি। ফলে নজরুলের সৈনিক জীবন থেকে কলকাতায় ফেরা, এই বিষয়টা নিয়ে অনেকের লেখাতেই কিন্তু বিভ্রাট ঘটেছে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে মুজাফফর আহমেদ তিনি এই বিষয়টি ভুলটা শুধরে নিচ্ছেন। আসলে 1920 সালের মার্চ মাসে পাকাপাকিভাবে কলকাতায় নজরুল ফিরছেন। শৈলজানন্দ মুখোপাধ্যায় তিনি কেউ বলে কেউ ভোল নাতে এইরকম ভাবেই তিনি বলছেন। তাই মুজাফফর আহমেদ এই ভুলটা শুধরে নিলেও অন্য কারো মধ্যে এই সংশোধনের প্রবণতা তেমনভাবে লক্ষ্য করা যায় না। নজরুলের যে ধূমকেতু, এই ধূমকেতু পত্রিকার প্রকাশকাল নিয়েও কিন্তু একটা ভুল তথ্য পরিবেশনের বিষয় রয়েছে। বাংলা সাহিত্যে নজরুলের চতুর্থ সংস্করণে আসাদউদ্দিন খান লিখছেন যে ধূমকেতু ছিল ফুল স্কেপ সাইজ, 4 পৃষ্ঠার কাগজ, দাম 1 পয়সা। এবার দেখা যাচ্ছে যে পত্রিকার প্রকাশকাল 1922-এর 11 আগস্ট। নজরুলের পরেও একটি ধূমকেতুর নামের পত্রিকা বের হয়, সেটা নিয়ে অনেক সময় একটু গোলমাল হয়ে যায় যে কোনটি কার পত্রিকা। আজাদউদ্দিন খান এরকম একটি মত প্রকাশ করছেন যে ধূমকেতু সাপ্তাহিক থেকে কিছুদিন অর্ধ সাপ্তাহিক হিসেবেও বের হয়েছিল। এই বিষয়টি নিয়ে নজরুল গবেষক তারা অমত প্রকাশ কিছু করেন। নজরুলের সঙ্গে নার্গিসের যে বিয়ের প্রসঙ্গ, সেখানেও ভুল তথ্য পরিবেশিত হয়েছে, এমনটা বর্তমানে গবেষকরা অনেকেই সেই সমস্ত প্রমাণগুলো খুঁজে বের করে তারা বলেন যে আদতে বিয়ে হয়নি। নজরুলের সঙ্গে নার্গিসের বিয়ে নিয়ে ও বিয়ের তালাক প্রসঙ্গে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের দিকে জোর না দিয়ে বরং বিয়ে হয়ে গিয়েছিল এমন একটা গুজবেই বেশি কান দেওয়া হয়েছে। আজাদউদ্দিন খানের বইতে আমরা তাই দেখি যে নজরুলের প্রথম বিয়ে আলী আকবর খানের ভগ্নীর সঙ্গে হয় বলে তিনি উল্লেখ করছেন। সে লেখা পড়ে মুজাফফর আহমেদ তিনি আজাদউদ্দিন খানকে একবার ডেকে পাঠালেন। আজাদউদ্দিন খান এলেন, আলোচনা করলেন এবং মুজাফফর আহমদ তিনি বললেন যে ওটা ভাগ্নি হবে, ভগ্নী না। আসলে ভগ্নী এবং ভাগ্নি এর মধ্যে তফাৎ রয়েছে। যার সাথে বিয়ে হয়েছে তিনি হচ্ছেন আলী আকবর খানের ভাগ্নি। কিন্তু মুজাফফর আহমদ তিনি তার কাজী নজরুল ইসলাম স্মৃতিকথা এই বইতে বলছেন যখন কথা বলা হচ্ছিল তখন আজাদউদ্দিন খান বললেন যে ওটা প্রিন্টিং মিস্টেক, ভুলবশত হয়েছে। কিন্তু পরে মুজাফফর আহমেদ লক্ষ্য করেছিলেন যে যখন পরবর্তী সংস্করণ বেরোচ্ছে তখন কিন্তু ওটা ঠিক করে নেওয়ার হয়নি, ওটা ওই রকমই থেকে গিয়েছে। এইরকম ভাবে ইত্যাদি ইত্যাদি আর কি, এরকম অনেক রয়েছে, প্রচুর কিছু রয়েছে। আমি বিস্তারিত পর্যায়ে গেলাম না, আমি শুধুমাত্র উল্লেখ করলাম। যদি কেউ উৎসাহী গবেষক থাকেন, আগামী দিনে নজরুল চর্চায় আগ্রহী হন, তাহলে বিষয়গুলি
আপনারা দেখবেন, আমি আশা করছি। আমি এখানে উল্লেখ করলাম মাত্র। এরপর একদম শেষের দিকে আসা হয়েছে। আমরা কথা বলছিলাম সেই ছোট্ট ছেলেটার কথা, আজহারউদ্দিন খানের কথা। ছেলেবেলা থেকেই যার নজরুল নামের সাথে পরিচয়, অতঃপর তার কবিতার সঙ্গে, এবং তাকে সেই দেখতে যাওয়া, এই দেখতে যাওয়া জায়গাটা ভীষণ বেদনার জায়গা। নজরুল যখন তার জীবনের শেষ দিকের পর্বে, তখন আজহারউদ্দিন খান তাকে দেখতে যাচ্ছেন, এবং কবি তখন ছিলেন বাদুর বাগান লেনে। দিনটা ছিল 1949-এর 28 সেপ্টেম্বর। কলকাতা গিয়েছেন জরুরি কাজে। কবিকে দেখার খুব ইচ্ছে হলো। সেখানে গেলেন, দেখলেন কবিকে। কবিকে দেখার পর তার যে খুব একটা ভালো লেগেছিল তা কিন্তু নয়, সে কথা আগেও বললাম। কবিকে যখন দেখছেন, কিছুতেই সেই চোখ বিশ্বাস করতে পারছে না যে ইনি সেই বিদ্রোহী কবি। পরনে একটা লুঙ্গি, ধূসর বর্ণের হাফ শার্ট। নজরুলের মুখে উত্তেজনার ভাব ফুটে বেরোচ্ছে, এবং কবি আশেপাশে বিভ্রান্তের মতো তাকিয়ে থাকছেন। পুরনো যে পত্রপত্রিকাগুলো রয়েছে, সেই পত্রপত্রিকা পাতাগুলো ছেঁড়া অবস্থায় রয়েছে, সেগুলোকে উল্টাচ্ছেন। একসঙ্গে যে একটা করে পাতা উল্টাচ্ছে তা কিন্তু নয়, অনেকগুলো পাতা একসঙ্গে উল্টে ফেলছেন। আবার উল্টাতে পারছেনও না এমনটাও, কথাবার্তা বিশেষ বলতে পারছেন না। মাঝে মাঝে কি বলছেন বোঝা যাচ্ছে না। তখন কবি স্ত্রী বলছেন, কথাবার্তা তো বলেন না। কবি খাওয়া দাওয়া করতে পারছেন না, খাওয়া দাওয়া সম্পর্কে উদাসীন। পাগলের মতো কখনো কখনো চলাফেরা করছেন, কখনো চুপ করে বসে থাকছেন, কখনো বিড়বিড় করে কিছু একটা বলছেন। মানে স্মৃতিশক্তি একেবারে নষ্ট হয়ে গিয়েছে। পুরনো বন্ধু বান্ধবদের দেখেও তিনি আর চিনতে পারেন না। এই জায়গাটা শিউরে ওঠার মতো। কবির সাংসারিক যে অবস্থা, কবির সংসার যে চলছে না, এর সঙ্গে আজহারউদ্দিন খান আগে পরিচিত ছিলেন, কিন্তু সেই দিনের অভিজ্ঞতা যেন তার মুখ থেকে কথা হারিয়ে গেল। যখন কবি স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে সংসারের অবস্থা কি, তখন কবি স্ত্রী বলছেন যে ওই আগের মতোই, যেমন চলতো। তখন আজহারউদ্দিন খান বলছেন যে আমার এই খাতায় কবি যদি একটা নাম লিখে দেন তার। এই একটা চাওয়া ছিল গবেষকের, যাকে নিয়ে কাজ করেছেন। এবং মনে রাখতে হবে যে ডিগ্রি পাওয়ার জন্য কাজ করেননি, ভালোবেসে কাজ করেছেন, দায় নিয়ে করেছেন। আগামী দিনে যে নজরুল গবেষকরা আসছেন তাদের জন্য কাজ করেছেন। যখন বলছেন যে আমার খাতায় কবি যদি একটা নাম লিখে দেন তার, তখন কবিপুত্র অনিরুদ্ধ তিনি কি করছেন যে খাতা আর পেনটা নিয়ে কবির সামনে এগিয়ে দিয়ে বলছেন, লেখো তো বাবা। কাজী নজরুল ইসলাম, বাবা লেখো লেখো। কবি ওই কাঁপা কাঁপা হাতে নামটি লিখে দিলেন। এই ঘটনাটা সচরাচর কিন্তু হয় না। এইরকম শারীরিক অবস্থার মানুষ, মানসিক অবস্থার মানুষ, স্মৃতি ভ্রষ্ট হয়ে যাওয়া মানুষ, তিনি কিন্তু এইভাবে কাজ করেন না, এইভাবে সাড়া দেন না। এটাই হয়তো আজহারউদ্দিন খানের সেই পাওনা। কারণ
কবিপত্নী বললেন যে আপনার ভাগ্য দেখছি খুব ভালো, কেননা আজকাল উনি কিছু লিখতে চান না, যদিও লেখেন দু একটা অক্ষর তাও আঁকা বাঁকা এবং ছুঁড়ে ফেলে দেন, লাইন টেনে দেন, ছিঁড়ে দেন, কিন্তু আপনার ভাগ্য দেখছি খুব ভালো। উনি লিখে দিলেন। আজাউদ্দিন খান কি দেখছেন? কবিকে দেখছেন। কবি কি করছেন? কবি আনমনে বইয়ের পাতা উল্টে চলছেন। এটাই ছিল ওই কবিকে দেখার সেই জায়গাটা, যে জীবন সায়ান্নে কবি নজরুল, বিশ্বনাথ দেব নজরুল স্মৃতি বইয়ের মধ্যে এই বিষয়টি রয়েছে। কথা শেষ করব, বলবো নজরুল চর্চার ক্ষেত্রে আজহারউদ্দিন খান অবশ্যই পথিকৃতদের মধ্যে একজন, সর্বমান্যজন। আজও নজরুলকে নিয়ে কোনো কাজ করতে গেলে তাঁর লেখালেখি, তাঁর বইপত্র, বিশেষ করে বাংলা সাহিত্যে নজরুল এই বইটির শরণাপন্ন হতেই হয়। বাংলাদেশ তথা ভারতবর্ষ যারা নজরুলকে নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছি, তাদের আগ্রহের জায়গায়, তাদের কৌতূহলী হওয়ার জায়গায়, তাদের জিজ্ঞাসার ক্ষেত্রগুলো যখন বেড়ে উঠছে, এই মুহূর্তে আজহারউদ্দিন খানের দেখানো রাস্তাতেই কিন্তু আমাদের হেঁটে ওঠাটা কাম্য হয়ে উঠুক, এটাই চাইব। কারণ নজরুল গবেষকদের কাজের মূল্যায়ন আমরা যদি না করতে পারি, আমরা যদি তাদের কাজের ক্ষেত্রটাকে যথাযথ সম্মান না জানাতে পারি, তাহলে কিন্তু নজরুল চর্চার একটা দিক কিন্তু অধরা থেকে যাবে। আর নজরুল চর্চার এটাও তো একটা দিক, তাই না? এই বলে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমাদের অধিবেশন প্রায় 1.5 ঘন্টার মতো চলছে। তো প্রচুর মানুষজন এখানে কমেন্টও করেছেন। আসলে আমি তখন স্ক্রিনটা শেয়ার করছিলাম, ফলে সমস্ত কমেন্ট মানে আপনার বক্তব্যের মাঝে দেখাতে পারিনি। আমি পরে পরে সেগুলো আবার দেখালাম। হ্যাঁ, হ্যাঁ, আমরা 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 বিশেষ কৃতজ্ঞতা জানাই। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে শ্রীতমদার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ 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 হ্যাঁ, শ্রীতমদা শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম হ্যাঁ, অনেক যে কমেন্টই এসছে। হ্যাঁ, হ্যাঁ। আমি যেটা বলছিলাম যে শ্রীতমদার এই আলোচনার ভেতর দিয়ে শুধু নজরুল চর্চার যে সাম্প্রতিক গতি প্রকৃতি নয়, ধারাবাহিক নজরুল চর্চার ইতিবৃত্তের ভেতরে যে নানাবিধ প্রশ্ন, তার প্রতি উত্তর এবং নজরুল চর্চার ভেতরে যে অন্তর্বর্তী রাজনীতি রয়েছে, সেটাকেও আমাদের তিনি তুলে এনেছেন। আমার মনে হয় যে এই সময়ে যারা নজরুল নিয়ে গবেষণা করছেন দুই বঙ্গে, এবং একই সঙ্গে আগামী দিনেও যারা
নজরুল চর্চার নানাবিধ অনালোকিত প্রসঙ্গ নিয়ে চর্চা করবেন, তাদের একটি আগ্রহের পরিসর কোথাও তৈরি হলো শ্বেতমদার এই আলোচনায়। আমরা তাকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, এখানে অনেকেই এখনো কমেন্ট করছেন। আচ্ছা, রিয়া দোলন মুখার্জি, রিয়া তো আমাদের বিশ্ববিদ্যালয়েরই স্কলার। অনেকেই রয়েছেন এখানে। হ্যাঁ হ্যাঁ, রিয়া রয়েছে, রিয়া দোলন মুখার্জি, অরিজিৎ ভট্টাচার্য, সঞ্জু, রায়না হাজরা, তিথি ব্যানার্জি গোস্বামী, সুব্রত রায়, অক্ষয় মণ্ডল, রিদা আফরিন, রত্না ঘোষাল, রাখি ঘোষ, সুশান্ত রজক, মোজাহিদ, মোনালিসা দাস ম্যাডাম, পূর্বাশা ওঝা, বিশ্বজিৎ কোনার, আচ্ছা আচ্ছা, অনুশ্রী সাধু, আচ্ছা আচ্ছা, অনেকে দুবার করে কমেন্ট করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক, সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি না যে মাঝে মাঝে আমার স্ক্রিনটা একটু আটকে যাচ্ছে। তো আমাদের এখনো অবধি, হ্যাঁ, এখনো অনেক কমেন্ট আসছে, বিভিন্ন জন কমেন্ট করছেন। ম্যাম কিছু আগে ছিলেন আমাদের সঙ্গে, উনি কমেন্টও করেছেন। রাখি ঘোষ শেষ পর্যন্ত, হ্যাঁ একদমই, অনেক না জানা বিষয় তার আলোচনায় উঠে এসেছে, এটা ঠিকই। বিশ্বজিৎ ছিল, বিশ্বজিৎ নিয়মিত শ্রোতা, বিশ্বজিৎ আমার সতীর্থ, বিশ্বজিৎও ছিল। আমরা প্রত্যেককে আলাদা করে তো এখানে নাম উল্লেখ না করলেও আমরা প্রত্যেককে তাদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আমরা আমাদের আলোচনার শেষে না এখানেই শেষ করছি, এবং আমরা চাইবো যে শ্বেতমদার অবগাহনের সঙ্গে এবং আমাদের যে সিরিজ বক্তব্য রয়েছে তার সঙ্গে আগামী দিনে সংযুক্ত থাকবেন। তো আবারও তাকে কৃতজ্ঞতা জানিয়ে এবং সকল দর্শক এবং শ্রোতা যারা আছেন তাদেরকেও আন্তরিক অভিবাদন জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক, নমস্কার।